প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ। ট্রেনে হুড়োহুড়ি, লঞ্চে গাদাগাদি, সড়ক পথে ধীরগতি, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। ঢাকার হাটে রাতভর জমজমাট কোরবানির পশু কেনাবেচা, বেশি দাম হাঁকার অভিযোগ। গরুর প্রতি অদৃশ্য ভাড়া আদায়ের অভিযোগ ব্যাপারীদের, ব্যবস্থার আশ্বাস র্যাবের। লাব্বাইক ধ্বনিতে মুখর তাবুর শহর মিনা। আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর লাখ লাখ মুসল্লির ইবাদত বন্দেগী। পবিত্র হজ পালনে আজ যাবেন আরাফাতের ময়দানে। রাখাইনে সংঘাতের কারণে মিয়ানমারের জলপথ ব্যবহার করে সেন্ট মার্টিন যাওয়া আসা বন্ধ। গুজবে উত্তাল ফেসবুক, ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের। ভোরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। ঈদযাত্রায় সড়ক ও নৌপথে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। গাড়ির চাপ বেশি থাকায় সড়ক পথে ধীরগতি, লঞ্চেও গাদাগাদি। গরমে ভোগান্তি চরমে থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত মানুষ। স্বজন সান্নিধ্যে ঈদ আনন্দ পেতে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। দুয়ারে যে কড়া নাড়ছে ঈদুল আজহা। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় দুপুরের পর ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সন্ধ্যার আগেই ছেড়ে যায় অর্ধ শতাধিক লঞ্চ। যাত্রী চাপে কিছুটা দুর্ভোগ হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান দক্ষিণাঞ্চলগামীরা। বাচ্চা কাচ্চা আছে, ছেলে মা বাবা আছে, তাদের সাথে ঈদ কাটার জন্য যাইতেছি। নারীর ট্রেনে বাড়িতে যাচ্ছি, যেহেতু ঈদের ছুটি 9 দিন পেয়েছি। এদিকে ট্রেনেও দেখা যায় উপচে পড়া ভিড়। হুড়োহুড়ি করে ঝুঁকি নিয়ে জানালা বা দরজায় ঝুলে হলেও আপনের কাছে ফেরাদের যুদ্ধ ছিল কমলাপুরে। কাঙ্ক্ষিত আসনে পৌঁছাতে পারেননি অনেকেই। উত্তরাঞ্চলের প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ট্রেনে জার্নিটা এইভাবে যাই যে অনেক সুন্দর লাগে, অনেক মজবুতভাবে আরামদায়কভাবে যাওয়া যায়। টিকিট ঠিকভাবে পেয়েছি এবং আমাদের রাইট টাইমে গাড়িটা ছাড়ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে গাড়ি চলাচলে ছিল ধীর গতি। চাপ দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়ও। রোজার ঈদটা করছি আমার দেশের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি করবো। বাস এখনো পাচ্ছি না, গরমে অশান্তি। দোকান থেকে সমস্যা নাই, আনন্দটাই বড়, দোকান দিতে একটু হবেই। এদিকে সড়ক পথে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। টিকিটের দাম ডাবল ভাইয়া, যেখানে আমরা 600 টাকাতে যেতাম সেখানে এখানে 1200 টাকা দিয়ে দিতে লাগছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রীদের ট্রেনে নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ জেলা পরিষদ ডাক বাংলোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন মন্ত্রী। ঈদ উল ফিতরে যেভাবে আয়োজন করছিলাম যাতে নিরাপদে যাত্রীরা বাড়িতে পৌঁছাতে পারে, ঈদ উদযাপন করে এবং ফিরতে পারে, এবারও আমরা সেই ব্যবস্থা করছি। এবার শুধু আমরা মানুষে পৌঁছায় দিতেছি না, আমরা এই গবাদি পশুও পরিবহনের ব্যবস্থা করছে। ঢাকায় দেশের বিভিন্ন জায়গা থেকে গবাদি পশু আসতেছে। রাজধানীর পশুর হাটে রাতভর জমজমাট কেনাবেচা, যদিও দাম অনেক বেশি হাঁকার অভিযোগ ক্রেতাদের। ছোট ও মাঝারি আকারের গরু বিক্রি তুলনামূলক বেশি বলে জানালেন খামারি ও ব্যাপারীরা। তবে দুশ্চিন্তায় 8 থেকে 10 লাখ টাকা বা এর চেয়ে বেশি দামের পশু বিক্রেতারা। শুক্রবার দুপুর পরও এভাবে ট্রাকে ট্রাকে গরু আসে রাজধানীর বিভিন্ন পশুর হাটে। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই কোরবানির এসব পশু কিনতে হাটে ভিড় করেন ক্রেতারা। গত বছর থেকে এবছর বাজার ভালো। দেখে গেলাম ফ্যামিলি সহকারে নিয়ে এসে গরু কিনে নিয়ে যাব। গরু এখনো মিলাতে পারতেছি না দাম অনুযায়ী। এদিনও বড় গরুর ক্রেতার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা পার করেন ব্যাপারী ও খামারিরা। তবে কাটেনি সে অপেক্ষার প্রহর। 5 লাখ টাকা দাম চাইছি,
কেউ বলে 1.5 লাখ, কেউ বলে 2 লাখ। 4টা আনছিলাম, এখনো বিক্রি করতে পারিনি। তেমন কোনো বেচা কিনা নাই, বড় বড় অনেক টাকার গরু। দাম মানে ওনারা একটু বেশি বলতেছে এখন। কষাইয়ের দোকানে যে টাকা দিয়ে মাংস কিনে খায় মানুষ, আমরা ওর থেকেও কমে যাচ্ছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে জমে ওঠে বেচাকেনা, তবে অনেক বেশি দরদাম করে কিনতে হচ্ছে বলে জানান কোরবানিদাতারা। মোটামুটি বেচাকেনা শুরু হয়েছে। কোরবানির জন্য কিনেছি, ওজন ম্যাটার না। দাম চাইছিল 1,35,000, 1 লক্ষ টাকা কিনলাম। 1,60,000 চাইছে, 1,28,000 টাকা আমরা কিনে নিয়েছি। 25টা গরু আনছি, বিক্রি 7টা হয়েছে। দরদামে না মেলায় ক্রেতারা যেমন ঘুরছেন হাট জুড়ে, তেমনি অনেক বিক্রেতাও প্রত্যাশা মতো দাম না পাওয়ায় বিক্রি না করার সিদ্ধান্তে থাকেন অটল। বড় গরু এখন পর্যন্ত দেখলাম না যে খুব বেশি বিক্রি হচ্ছে। দাম ছাড়ছে না, তো দাম তো বেশি। ওনাদের আসলে বেচার ইচ্ছা নাই, এখন পর্যন্ত কিনতে পারিনি। কাস্টমার দেখে দেখে চলে যাচ্ছে। এদিকে দিনরাত 24 ঘন্টায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাট ও ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় সজাগ রয়েছে পুলিশ। আমাদের এখানে মানি স্কটের ব্যবস্থা আছে, আমরা ওনাদেরকে আমাদের গাড়ি সহ পুলিশ সহ ওনারা যেখানে যাইতে চাচ্ছে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিচ্ছি। শনিবার সকাল থেকে হাট পুরোপুরি জমে ওঠার প্রত্যাশা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারি ও ব্যাপারীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পশুর হাটে গরু প্রতি অদৃশ্য ভাড়া দিতে হচ্ছে 5 থেকে 20,000 টাকা, যা বাড়তি ভোগান্তিতে ফেলেছে পশু বিক্রেতাদের। বিষয়টি নিয়ে দু একজন অভিযোগ জানালেও ভয়ে এড়িয়ে গেছে না অনেকে। হাট কর্তৃপক্ষ এ নিয়ে কথা না বললেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে র্যাব। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর পশুর হাটগুলোতে একদিকে জমায়েত, অন্যদিকে বিক্রি হচ্ছে কোরবানির পশু। কিন্তু বেচাকেনা পরিস্থিতি ভালো না হওয়ার মধ্যেই খামারিদের নিঃস্ব করছে হাটের অদৃশ্য ভাড়া। তথ্য অনুযায়ী ঢাকা পর্যন্ত এক একটি বড় আকারের কোরবানির পশু নিয়ে আসতে গাড়ি ভাড়া প্রতি গরুতে 2,000, গোখাদ্য বাবদ 3,000 ও সঙ্গে আসা প্রতি জনবলের জন্য দিনে 2,000 টাকা সহ 5 দিনে মোট খরচ দাঁড়ায় 20,000 টাকা। তবে এখানেই শেষ নয়, গাবতলী হাটে অঘোষিতভাবেই নেওয়া হচ্ছে পশুর আকার অনুযায়ী 5 থেকে 20,000 টাকা পর্যন্ত জায়গার ভাড়া। হাটে খরচ আছে এখানে, এই যেখানে আমরা গরু এখানে রেখেছি, অর্থাৎ যে ওনারা যে ব্যবহার করছে ওনাদের সাথে আমরা একটা চুক্তিভিত্তিক করি আর কি। তো সেই হিসাব নিকাশ করে দেখছি যে পার গরুতে 50,000 টাকা খরচ হয় আমাদের। খরচ পার গরু পর্যন্ত 18,000 টাকা, কিন্তু তুলনামূলক খরচটা বেশি। জায়গা ভাড়া আপনার 13,000 টাকা নিয়েছে। কতবারও ছিল 3,000, সর্বোচ্চ 3,000, 3,500 এরকম, এখন বেশি আইছে। নিয়ম না থাকলেও বাধ্য হয়েই এ অর্থ দিতে হচ্ছে পশু মালিকদের। এই বিষয়ে ক্যামেরায় অস্বীকার করেন অনেকেই। গতবার তো মোষ নিয়ে আসছিলাম না, নিয়ে আসছিলাম গরু এরকম 3,000 করে দিয়েছিলাম পিস প্রতি, আর এবার মোষে দিলাম 5,000 টাকা করে। এখানে নিয়েছে 24,000, না আমরা কিছু বলি নাই। আমরা ভিন্ন লাগে চাইতে বলবো কি করে? আমার চিন্তা নেই না, টাকা লাগে না। হাসিল আদায় ছাড়া অন্য কোনোভাবে হাট থেকে আয় করার নিয়ম আছে কিনা তা জানতে চাইলে সাড়া মেলেনি হাট কর্তৃপক্ষের। বিষয়টি গড়ায় র্যাবের কাছে, যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। ইজারার যে নিয়ম অনুযায়ী তারা ইজারা নিয়েছেন, আমি ইজারাদারদের সাথে আপনার বিষয়টি নিয়ে কথা বলবো এবং যাতে ব্যাপারীরা কোনো অসুবিধায় না পড়ে এই ব্যাপারটা আমরা তাদেরকে জানাবো। রাজধানীর শুধু গাবতলী হাটেই কোরবানির উপলক্ষে আসে প্রায় 2 লক্ষাধিক বিভিন্ন পশু। বিক্রি না হলেও পশু মালিককে দিতে হয় হাটের এই অদৃশ্য ভাড়া। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জেলায় জেলায় ক্রেতা বিক্রেতার দরদামে চলে পশু বেচাকেনা। এবারও বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। পাইকারদের অভিযোগ, পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে গরুর দামে। সকাল থেকে ঘুরতেছি, গরু এখনো মিলাতে পারতেছি না। ওয়েদারের জন্য যদি ভালো থাকে 2 পয়সা পাবো। বন্দর শহরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঠঘাট, গ্রামগঞ্জ পেরিয়ে শত শত ট্রাক ট্রলারে করে কোরবানির গরু ঢুকছে হাটে হাটে। সকাল হতে না হতেই বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী পাইকাররা পশু নিয়ে ছুটছেন হাটে। পশুর পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম নওগাঁর চৌবাড়িয়া হাট, রাজশাহীর তাহিরপুর হাট, বরিশাল, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার পশুর হাট। একটাও বেচতে পারিনি, দাম মেলে না। আমরা কিনে আনছি বেশি দামে, তাই জন্য লস হচ্ছে, বাজার খুব খারাপ। সবকিছুর দাম বেশি, তো সেই হিসেবে গরুর দাম হচ্ছে না ভাই। হাট জুড়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। প্রচুর পরিমাণ গরু আসছে,
কিন্তু ক্রেতা কম, যে কারণে একটু কেনা বেচা একটু সমস্যা। তুলনামূলক এবার বাজার স্বাভাবিক আছে, খুব বেশিও না আবার কমও না। আমাদের যে বাজেট তার থেকে 10-15 হাজারটা বেশি যাচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যেই চলছে দর কষাকষি। ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বিভিন্ন হাট ঘুরেও সাধ্য ও পছন্দ মতো কিনতে পারছেন না গরু। অন্যদিকে বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম আর পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে বেচাকেনায়। দালাল মনে করেন কইয়ে গেছে 50, ঠিক আছে, আর পাড়ি দিয়ে একটা লই আইব আরে কইব 60। দালালি টেলালি চায় গৃহস্থের দ্বারে জামা 1000 দেবেন, 500 টাকা দেবেন চা খাইতে। এবার জেলায় জেলায় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে, আর জাল টাকার লেনদেন বন্ধ সহ যে কোনো অনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। কোরবানির পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি কিংবা গন্তব্যের আগে গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার বিকেলে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতিতে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পশুর যে গন্তব্যে যাওয়ার কথা, পথির মধ্যে যে কেউ যদি পশুর গাড়ি থামিয়ে কোনো চাঁদা দাবি বা তাকে গন্তব্যের আগে নামাতে চান জোর করে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং আপনাদের কাছে এই ধরনের খবর থাকলে জানাবেন, আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঐতিহাসিক তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য লাভের আশায় আজ মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এবছর বিশ্বের বিভিন্ন দেশের 20 লাখের বেশি মুসল্লি হজে অংশ নিয়েছেন। মিনা থেকে হজের খবর জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাবুর প্রান্তর। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা এই পুণ্যভূমিতে দোয়া করেছেন। আজ হাজিরা এই মিনার প্রান্তরে দোয়ায় মশগুল রয়েছেন। 180টিরও বেশি, প্রায় 20 লক্ষ মুসলিম মিনার প্রান্তরে এসে দোয়া মুনাজাতে লিপ্ত আছেন। আগামীকাল ফজর বাদ তারা আরাফার ময়দানের দিকে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে রওনা দিবেন। এরপরেই আরাফার ময়দানে অবস্থান শেষে তারা মুজদালিফার দিকে রওনা দিবেন এবং মুজদালিফায় রাত্রি যাপন করবেন এবং এরপরে তারা কোরবানি করবেন, মাথা মুন্ডাবেন, তওয়াফ করবেন। এর মাধ্যমেই মঙ্গলবার হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। এদিকে 180টিরও বেশি দেশ থেকে আগত প্রায় 20 লাখেরও বেশি মুসলিম এখানে অবস্থান করছেন এবং দোয়া মুনাজাতে লিপ্ত রয়েছেন। এই মিনা প্রান্তরে এসে আমার এত ভালো লেগেছে, লক্ষ লক্ষ হাজী সাহেবদের সঙ্গে আমি মিনার প্রান্তরে উপস্থিত, কি যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমার কাছে কি আনন্দ লাগতেছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এজন্য সকলের কাছে আমি দোয়া চাই, আমার সারা বাংলাদেশের যত লোকজন মুসলমান আছে নরনারী, সবার যেন আল্লাহ একবার এই জায়গায় আসার মতো তৌফিক দান করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে এখানেই কোরবানি দিতে নিয়ে এসেছেন। মসজিদুল খায়েফ এই জায়গাতে অবস্থিত এবং মিনার প্রান্তরেই ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে নিয়ে এসেছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। এই জন্য এই প্রান্তরে মুসলমানদের দোয়া কবুল হয়। এই জন্য এই রাতের আধারে তারা দোয়া মুনাজাতে লিপ্ত রয়েছেন। 2024 সালের হজযাত্রায় প্রায় 85,000 মুসলিম হজ করতে এসেছেন। এর মধ্যে প্রায় 17 জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মিনা, সৌদি আরব। এমপি আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের মাধ্যমে সরকার সৎ সাহস দেখিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতিতে নিমজ্জিত থাকা দলটি এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। এছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ফিরতি যাত্রায়ও দুর্ঘটনা রোধের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গড়মুখী মানুষের স্রোত সব পথেই। রেলে নেই বড় কোনো অভিযোগ, সড়কে যানবাহনের চাপ থাকলেও পরিস্থিতি উন্নতি হয়েছে অন্যবারের তুলনায়। স্বস্তির ছাপ নৌপথেও।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্রিফিংয়েও উঠে আসে ঈদ যাত্রার বিষয়টি। জানান, ফিরতি যাত্রায় ও স্বস্তি নিশ্চিত ও দুর্ঘটনা রোধে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষকে। চাপ আছে কিন্তু যানজট এখনো নেই। এবার আরো বেশি মনোযোগী হচ্ছি। ঈদের পর ঈদের আগের মতো যেন মনিটরিংটা ভালোভাবে হয়। উপর থেকে নিচ বিএনপির প্রতিটি স্তরই দুর্নীতিতে নিমজ্জিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলটিতে নেই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা। বিএনপির মতো কমিটি বাতিল নয়, বরং সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনই আওয়ামী লীগের রেওয়াজ। এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। সংসদ সদস্য আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা। শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ডে। এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। চলতি মাসেই প্রধানমন্ত্রী আবারও ভারত সফরে যাচ্ছেন বলে জানান ওবায়দুল কাদের। 21 ও 22 জুন দিল্লিতে দ্বিপাক্ষিক নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন সরকার প্রধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রভাব খাটিয়ে বান্দরবানে অন্যের জায়গা দখলের অভিযোগ উঠেছে তারই কেয়ারটেকার মং ওয়াইচিং এর বিরুদ্ধে। সুয়ালক ইউনিয়নে বেনজিরের খামার বাড়ির পাশে দখল করা জমিতে গড়ে তোলা হয়েছে বাগান বাড়ি। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের ভয় দেখিয়ে জোরপূর্বক দখলে নিয়েছে এসব জায়গা। অনেকে বাধ্য হয়ে বিক্রি করলেও পাননি ন্যায্য মূল্য। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের মাছের পাড়ায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের খামার বাড়ির পাশে সামান্য কিছু জায়গার মালিক ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মং ওয়াইচিং। এজন্য সরকারি এক কর্মকর্তার মাধ্যমে বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের জায়গা দেখাশোনার দায়িত্ব পান তিনি। 8 বছর মতো হবে আমি এখানে ঢুকতে পারে না, আসতে পারে না, ওই জমিগুলো আমার জায়গায়। অভিযোগ উঠেছে কেয়ারটেকারের দায়িত্ব নেয়ার পর থেকে পাল্টে যায় তার ভাগ্য। বেনজিরের সঙ্গে যোগাযোগের সুবাদে নজরে আসেন স্থানীয় প্রভাবশালী নেতা ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে গ্রহণ করেন নানা সুযোগ সুবিধা। শুধু তাই নয়, পুলিশের ভয় দেখিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছেন অসংখ্য মানুষের জায়গা। বর্তমানে সেখানে গড়ে তুলেছেন বিশাল সেগুন গাছের বাগান, গরুর খামার ও মাছের ঘের। কাঁটাতার দিয়ে ঘিরে রাখায় সেখানে যেতেও পারেন না জায়গার মালিকরা। আর বেনজিরের ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায়নি ভুক্তভোগীরা। বেনজির আহমেদ প্রভাবশালী দেখিয়া মিস্টার মং ওয়াইচিং মার্মা আমাদের জায়গায় ঘিরে নিয়ে গেছে উনি জোরপূর্বক। র্যাবের প্রধান দ্বারাই কিন্তু পাওয়ার দেখায় আমার জায়গার উপরে কি রাস্তা করছে দিকে মং ওয়াইচিং আইন লাগাই দে গাছ মং কাটি লজে কই তিনা পয়সা দিছ নদি। তবে জমি দখলের এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে জায়গা কিনে সেখানে বাগান করেছেন বলে জানান জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মং ওয়াইচিং। আমার কেনা জায়গার বাইরে যদি তাদের কাছে প্রমাণ থাকে, তার প্রমাণ দেখা আইনে আশ্রয় নিক, আমি তাহলে প্রমাণ করে দেব যে আমি বেদখল না, আমি জোর করে কারো থেকে কিছু কিনি নাই, জোর কিছু করে জায়গাও দখল করে নেই। বেনজির ও তার সহযোগীদের বিষয়টি তদন্তাধীন থাকায় দুদকের নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। যেহেতু দুদক অনুসন্ধান করছে, এই বিষয়টা ওখানের বিচার্য বিষয়, কোন নির্দেশনা আসলে অবশ্যই আমরা সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। 2016 সালে আমোক্তার নামার মাধ্যমে বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের জায়গার দেখাশোনার দায়িত্ব নেন মং ওয়াইচিং। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে নানা গুজবে উত্তাল ফেসবুক। এতদিন টেকনাফ থেকে দ্বীপটিতে যেতে বাংলাদেশের নৌযানগুলো নাফ নদীতে মিয়ানমারের কিছু অংশ ব্যবহার করত, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নিরাপত্তার স্বার্থে সেই রুট কিছুটা সরিয়ে আনা হয়েছে। আর এটাকেই কেন্দ্র করে নানা গুজব ছড়াচ্ছে একটি মহল। এসব গুজবকে ভিত্তিহীন বলছেন প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে।
টেকনাফের শাহপরীদ্বীপের গোলারচর। এই গোলারচরে চর জেগে যাওয়ায় দেখা দিয়েছে নাব্যতা সংকট। টেকনাফ সেন্ট মার্টিন রুটে গত 10 বছর ধরে জাহাজ, ট্রলার ও স্পিড বোটগুলোকে যাতায়াত করতে হয় মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া জলসীমা দিয়ে। একেবারে মিয়ানমারের অভ্যন্তরীণ এই জলসীমা অতিক্রম করতে সময় লাগে 30 মিনিটের বেশি। কিন্তু এতদিন ধরে নাব নদীর মিয়ানমার অংশ দিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটের সমস্ত নৌযান চলাচল করলেও কোনো সমস্যা হয়নি। তবে চলতি বছরে মিয়ানমারের অভ্যন্তরে শুরু হয় সংঘাত, যার জের ধরে এই মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া জলসীমায় চলছে গোলাগুলি ও গোলাবর্ষণ। আর নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌযান চলাচল। জাহাজ কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার স্বার্থে মৌসুমের আগেই বন্ধ করে দেন পর্যটকবাহী জাহাজ চলাচল। নিজেদের আত্মরক্ষার্থে এবং নিজেরা সতর্কতার স্বার্থে আমরা নিজেরা জাহাজ চলাচল নিচ থেকে বন্ধ করে রাখছিলাম। গেল 5 জুন থেকে নাব নদীর মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া জলসীমায় নতুন করে বিরাজ করছে উত্তেজনা। মিয়ানমারের স্থলভাগে অবস্থানরত বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির সঙ্গে নাব নদীর জলসীমায় অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ থেকে থেমে থেমে গোলাগুলি ও গোলাবর্ষণ হচ্ছে। এর কিছু অংশ এসে পড়ছে বাংলাদেশের জলসীমায়। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ট্রলার ও স্পিড বোট নিয়ে যাতায়াত করতে গিয়ে গুলিও এসে পড়ছে ট্রলারে, তবে কেউ হতাহত হয়নি। নিরাপত্তার স্বার্থে এই নৌ রুটে বন্ধ করে দেওয়া হয় নৌযান চলাচল। দ্বীপবাসী বলছে এটি মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ। তাদের যুদ্ধের কারণে দুর্ভোগ কিংবা ভোগান্তি পোহাতে হচ্ছে দ্বীপবাসীর। আর এরই মধ্যে বিকল্প পথ বঙ্গোপসাগর হয়ে ট্রলার নিয়ে শুরু হয়েছে যাত্রীদের যাতায়াত ও কক্সবাজার থেকে জাহাজযোগে সেন্ট মার্টিনে যাচ্ছে খাদ্যপণ্য। আমাদের বাংলাদেশ নৌবাহিনী আছে, কোস্টগার্ড বাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, তার সর্বোপরি আমাদেরকে নিরাপত্তার প্রহরী দিয়ে ডেকে রেখেছে। তাদের সীমানা দিয়ে আমরা আগে আসা যাওয়া করতাম। তাদের সীমানার ভিতরে যেহেতু সমস্যার সৃষ্টি হয়েছে, তো কয়েকদিন ধরে আমরা গত 5 তারিখ থেকে আমরা যাতায়াতটা বন্ধ রেখেছি। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতকে কেন্দ্র করে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুজব। একটি মহল চেষ্টা করছে গুজব ছড়িয়ে বিভ্রান্তি করার। গতকালও কিন্তু আমাদের 240 জন নাগরিক, সেন্ট মার্টিন নাগরিক, তারা টেকনাফে এসেছে বোটে কান্ট্রি বোটে করে। 180 জন গিয়েছে গতকাল। আজকে আমরা শিপ পাঠিয়েছি, সেখানেও প্রায় 200-র উপরে লোক গিয়েছে এবং 200 টনের মতো আমাদের মালামালে গিয়েছে। ওখানে বিচ্ছিন্নতার সুযোগ নেই। সেখানে আমাদের পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ইভেন নৌবাহিনী সবাই এখানে অবস্থান করছে এবং কোস্টগার্ডের রেগুলার টহল চলছে কিন্তু এখানে। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুট পর্যটন মৌসুমে এই রুটে যাতায়াত করে 10টির বেশি জাহাজ। জাহাজগুলো 4 থেকে 5 মাস চলাচল করলেও 12 মাসেই দ্বীপের বাসিন্দারা এই নৌ রুটে যাতায়াত করে ট্রলার ও স্পিড বোট নিয়ে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বসবাস করে 10,000-এর বেশি স্থানীয় বাসিন্দা। আর হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁয় চাকরি করেন 1000 মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, লঞ্চ টার্মিনাল থেকে আসলে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় কিন্তু মানুষজন ফিরে যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে যে এই যে মানুষের যে বাড়ি ফেরার যে চাপ, সেটা কিন্তু অন্য স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু অনেক বেশি। যদিও দেখা যায় যে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু এই যে ঈদকে কেন্দ্র করে যে মানুষের আগে যে বাড়তি চাপ অনেক বেশি ছিল, সেটা কিন্তু নেই। তবে কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি আছে এবং যারা যাত্রীরা আছেন তারা স্বস্তিতেই কিন্তু বাড়ি ফিরে যেতে পারছেন। গতকাল থেকেই কিন্তু এই চাপটা একটু বেশি দেখা যায় এবং আজকেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোলা, পটুয়াখালী, বরিশাল, বরগুনা সহ আর অন্য যেসব যেই জেলাগুলি আছে, চাঁদপুর, সেসব এলাকার লঞ্চগুলি কিন্তু এক এক করে ছেড়ে যাচ্ছে। আমরা ভোর থেকে এখানে আছি, যেটা দেখতে পাচ্ছি যে আসলে যখনই লঞ্চের যাত্রী পরিপূর্ণ হয়ে গেছে তখনই কিন্তু লঞ্চগুলো এই ঘাট থেকে ছেড়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে বিআরডব্লিউটিএ একটা বিশেষ নির্দেশনা দিয়েছে যে আসলে অতিরিক্ত যাত্রী যেন বোঝাই করা না হয় এবং ঝুঁকি নিয়ে যেন কোনো যাতায়াত করা না হয়, সেই বিষয়টাই কিন্তু লক্ষ্য করা হচ্ছে। এবং আরেকটা বিষয় যে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু প্রতিদিন আসলে এখান থেকে যে এইবার ঈদকে কেন্দ্র করে বাড়তি কিছু লঞ্চও যোগ করা হয়েছে, অর্থাৎ এখান থেকে বিভিন্ন গন্তব্যে কিন্তু 90টি লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকেও কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে 90টি লঞ্চ আসছে, অর্থাৎ 180টি লঞ্চ ছোট বড় মিলিয়ে এবার যাত্রী পরিবহনের জন্য কিন্তু নির্ধারণ করা হয়েছে। এবং আমরা যেটা যাত্রীদের সাথে কথা বলে দেখেছি যে অনেক সময় যেটা থাকে অভিযোগ যে অতিরিক্ত ভাড়া আদায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অভিযোগ কিন্তু ওরকম পাইনি, যদিও কয়েকজন অভিযোগ করেছে।
কিন্তু সেটা কিন্তু আসলে সব লঞ্চের ক্ষেত্রে কিন্তু এরকম নাই। আরেকটা বিষয় যে আমরা আজকে কিন্তু দেখেছি যে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কোস্টগার্ড কর্তৃক কিন্তু আজকে প্রেস ব্রিফিং করা হবে এবং আজকে তাদের যে সার্বিক ব্যবস্থাপনা সেটা কিন্তু নেওয়া হয়েছে এবং এখানে টিকিট কালোবাজারি থেকে শুরু করে অন্য যে বিষয়গুলি আছে যাত্রীদেরকে স্বস্তিতে বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে তারা কিন্তু সেটা সার্বক্ষণিক মনিটরিং করছেন। আমরা এছাড়াও কিন্তু নৌ পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ এবং এখানে যে ডিএমপির যে পুলিশ যারা নিয়োজিত আছেন তারাও কিন্তু এখানে দেখেছি নিরাপত্তার নিশ্চিতে দায়িত্ব পালন করছেন। এছাড়া আমরা কথা বলেছি যারা লঞ্চ মালিক যারা আছেন তারা বলছেন যে আসলে পদ্মা সেতু হওয়ার ফলে কিন্তু যে যাত্রী কমে গেছে কিন্তু তারপরেও তারা লঞ্চ কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। যারা আনন্দে ভ্রমণ করতে চান এবং আরামদায়ক তারা কিন্তু নৌপথকেই বেছে নিচ্ছেন। এই জন্য কিন্তু দেখা যায় আমরা দেখেছি যে বড় বড় যে লঞ্চগুলি আছে সুন্দরবন কীর্তনখোলা থেকে শুরু করে এমভি টিপু এবং অন্যান্য যেই লঞ্চগুলি আছে বড় বড় সেইগুলি কিন্তু আমরা দেখেছি এইগুলি যাত্রী কিন্তু পরিবহন করছে এবং আমরা কথা বলে দেখেছিলাম যে এই নৌপথে যে সাধারণত লঞ্চগুলি যে ছেড়ে যায় সাধারণত স্বাভাবিক সময়ে সন্ধ্যার সময় ছেড়ে গেলেও এখন কিন্তু যে কোনো সময় কিন্তু এসে যাত্রীরা এসে যেতে পারছেন। এই ক্ষেত্রে কিন্তু নৌপথে এই লঞ্চগুলিতে যারা যাচ্ছেন তারা কিন্তু দুই ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে ডেকে চড়ে এবং আরেকটা হচ্ছে কেবিন বুকিং করে। আমরা দেখেছি আসলে কেবিনগুলি যে আছে বিভিন্ন ধরনের সেই কেবিনগুলি সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন এবং ভিআইপি কেবিন এইগুলো কিন্তু বেশিরভাগ আগে থেকেই বুকিং করা হয়ে গেছে এবং এখন এসে যারা যাচ্ছেন সাধারণত তারা কিন্তু ডেকে চড়েই কিন্তু যাচ্ছেন। সাধারণত কেবিনের যাত্রীরা কিন্তু আগে থেকে বুকিং করা থাকে এবং সেটা কিন্তু হয়েছে এবং এই যে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিন্তু যে ভোগান্তির কথা প্রায় সময় বলা হয়ে থাকে কারণ এইবার কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি যে আসলে যারা যাত্রীরা আছেন তারা ঢাকার বিভিন্ন এলাকায় থেকে যারা চাকরি করেন বা ব্যবসা করেন তারা কিন্তু এইখানে আসছেন এবং তারা বিভিন্ন এলাকায় তাদের নিজ নিজ গন্তব্যে বাড়ি ফিরে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস। কারণ হচ্ছে যে এই যে ঈদের আনন্দটা সেটা কিন্তু বাড়ি ফিরে যাওয়ার যে ভ্রমণটা যে বাড়ি ফেরার যে যাত্রাটা সেটা থেকে কিন্তু আসলে ঈদের আনন্দটা শুরু হয় এবং আমরা সেটা দেখেছি যাত্রীরা কিন্তু আনন্দ উচ্ছ্বাস করে তারা খুব স্বস্তিতে বাড়ি ফিরছেন এবং ঈদের আনন্দটা বলা যায় এখান থেকে শুরু হয়ে গেছে এবং আমরা এখানে কথা বলেছিলাম যে বিআইডব্লিউটিএ এবং যারা লঞ্চ মালিক সমিতি তারা বলছেন যে আসলে তারা যাত্রীদের নিরাপত্তা এবং স্বস্তিতে বাড়ি ফেরার বিষয়টি মুখ্য বিষয় হিসেবে দেখছেন। তারা কিন্তু আসলে ব্যবসাটা গুরুত্ব দিচ্ছেন না এবং বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে সব ধরনের নিয়ম মেনেই যেন লঞ্চগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় এবং যাত্রী পরিবহন করে সেজন্য কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটাও কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আজকে আরও সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কিন্তু লঞ্চগুলি ছেড়ে যাবে সেই খবর জানাবো। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। যখন যুক্ত ছিলাম রাজধানীর সদরঘাটে, সেখান থেকে ঘরমুখ মানুষের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। ঈদের টানা ছুটিতে ভারত ভ্রমণে বেড়েছে পাসপোর্টধারী যাত্রীদের চাপ। তবে ইমিগ্রেশন কাস্টমসে 4 থেকে 5 ঘন্টা সময় লাগায় দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। এ বিষয়ে বিস্তারিত জানতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং আজ থেকে মঙ্গলবার পর্যন্ত টানা 5 দিন এটি কিন্তু ঈদ উপলক্ষে ছুটি পড়েছে। আর এই লম্বা ছুটি পেয়ে যারা চিকিৎসা, ব্যবসা, দর্শনীয় স্থান ঘোরার কারণে অন্যান্য সময় সুযোগ পান না তারা কিন্তু এই লম্বা ছুটি পেয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন। সকালে আমরা বেনাপোল স্থল বন্দরে এসে দেখতে পেয়েছি কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে পাসপোর্ট যাত্রীরা কিন্তু তারা যেমন ভারতে ঘুরতে বেনাপোল বন্দরে এসেছেন তেমনি তো এখানে পাসপোর্ট যাত্রী যাতায়াত দিন দিন বাড়লেও কিন্তু যে দুর্ভোগ বিগত দিনে যে দুর্ভোগ আমরা দেখেছি সেই দুর্ভোগ কিন্তু এবারও রয়ে গেছে। যদি আপনাকে বলি যে পদ্মা সেতুর কল্যাণে কিন্তু আগে সকালে পরিবহনগুলো বেনাপোল সীমাতে পৌঁছালো কিন্তু এখন কিন্তু ভোর 3:30টার সময় বেনাপোলে পৌঁছাচ্ছে। তবে এই বেনাপোল বন্দরের কার্যক্রম ভোর 6:30টা থেকে শুরু হওয়ায় এই দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা কিন্তু যারা পাসপোর্ট যাত্রী আছেন তারা কিন্তু কখনো খোলা আকাশের নিচে, কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো কিন্তু এই যে মশার কামড় খেয়ে তারা কিন্তু খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হয়। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষ আমাদের
আপনি বলেছেন বন্দরের জায়গা সংকটের কারণে তাদের নানা সমস্যা হচ্ছে, তবে জায়গা সংকট কাটাতে তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা বাংলাদেশের দুর্ভোগের কথা যদি আপনাকে বলি, বাংলাদেশে কিন্তু ইমিগ্রেশন এবং কাস্টমসের যে জনবল সেটি যেমন কম, তেমনি ভারত অংশে কিন্তু কম। গতকালকে যারা বেনাপোল বন্দরে এসেছিলেন তাদেরকে বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম ছাড়তে কিন্তু কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে, এবং আজকে কিন্তু যে অবস্থা তাতে কিন্তু তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে সর্বশেষ। আমরা যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে। কৃষকের চাষ করা ধান কেটে বিক্রির অভিযোগ উঠেছে দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, জমিতে আদালতের মামলা চলায় প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে আবাদ করেন তিনি, তবে তাকে না জানিয়ে ধান কেটে নিয়েছে প্রশাসন। আর ইউএনওর দাবি, ওই জমি কখনো কাউকে লিজ দেওয়া হয়নি, আর জমির কাগজপত্র ভুয়া। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন ব্যবস্থা নিয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সব ধান টিউনোসার আসে আমাকে না জানাইতে, আমাকে বসার কথা ছিল, না বসে হঠাৎ করে এসে ধানটা কাটে নিয়ে গেছে। দিনাজপুরের কাহারোলের চকবাজিতপুর এলাকায় 5 বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন কৃষক আব্দুর রাজ্জাক। তার দাবি 1963-64 অর্থ বছরে সরকারি ওই জমি তার বাবা বজলার রহমানকে ইজারা দেয় দিনাজপুরের তৎকালীন জেলা প্রশাসকের ভূমি শাখা। এরপর থেকে সেখানে চাষাবাদ করছেন পরিবারের সদস্যরা। 2012 সালে ওই জমিতে প্রশাসনের পক্ষ থেকে চাষাবাদে বাধা দিলে আদালতের দ্বারস্থ হন রাজ্জাক। গত বছরের 30 নভেম্বর উচ্চ আদালত ওই জমিতে 1 বছরের স্থিতাবস্থা জারি করেন। এরপর প্রশাসনের মৌখিক আদেশে জমিতে বোরো ধান রোপণ করেন তিনি। রাজ্জাকের অভিযোগ, উপজেলা প্রশাসন কিছু না জানিয়েই 4 জুন জমির 105 মণ পাকা ধান কেটে নিয়েছে। রাজ্জাকের পক্ষে কথা বলছেন স্থানীয় বাসিন্দারাও। এসিলেন সাহেব অনুমতি দিছিল, এর আগে এসিলেন সাহেব অনুমতি দিছে, তারপরে আমি ধান লাগাইছি, নাহলে তো আমি ধান লাগাইতে পারতাম না। সেই ধানটা আমার হঠাৎ করে আসি কাটে নিয়ে গেল। এখন মহাজন কেন করি সুজিবে, উঠে পাবে, কি করি খামো? হতে আছে খাইতে আছে, হঠাৎ করে ধানটা কাটিয়ে নিয়ে গেল। রাজা ভাই বাপ মারা যাবে, রাজা ভাই খায়। তবে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, সরকারি নথি অনুযায়ী ওই জমি কাউকেই ইজারা দেয়া হয়নি। জাল দলিল করে জমিটি ভোগ দখল করছিলেন অভিযোগকারী। তারা যখন ধানটা লাগায় তখন আমি নিজে অনেকবার নিষেধ করেছি, পুলিশ পাঠিয়েছি, গ্রাম পুলিশ পাঠিয়েছি, ইউনিয়ন ভূমি সহকারীকে পাঠিয়েছি। আমরা কখনোই কাউকে এই জমি বন্দোবস্ত দেইনি, তবে হ্যাঁ, আমরা বিভিন্ন সময় পুকুর হিসেবে এটাকে ইজারা দিয়েছি। ঘটনা তদন্তে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। সময় সংবাদ, দিনাজপুর। রাজশাহীতে শহীদ মিনার নির্মাণের জন্য নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ। এতে ফুঁসে উঠেছে পরিবেশবাদীরা। স্মারকলিপি মানববন্ধন করেও থামানো যাচ্ছে না গাছ কাটার এই মহোৎসব। গাছ রেখে শহীদ মিনার নির্মাণের দাবি জানান আন্দোলনকারীরা। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ। পরিবেশকে হুমকিতে ফেলে নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার। রাজশাহী শহরের সোনাদিঘির পাশে সীমানা প্রাচীর করে অনেকটা লুকিয়ে কাটা হচ্ছে সেসব বৃক্ষ। সেখানে গড়ে তোলা হবে কেন্দ্রীয় শহীদ মিনার। নিজস্ব জায়গায় প্রায় 7.5 কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্যোগ নেয় জেলা পরিষদ। অনেক আগ থেকে সেখানে 20-22টি গাছ রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি গাছ শতবর্ষী। গাছগুলো না কেটে শহীদ মিনার নির্মাণের দাবিতে এর আগেও জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন পরিবেশবাদীরা। তবে সে দাবি উপেক্ষা করে গাছ কাটা শুরু হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে পরিবেশবাদীদের মধ্যে। প্রতিবাদে শুক্রবার দুপুরে কালো ব্যানার হাতে মানববন্ধন করেন তারা। এই গাছের উপরে কিছু পাখির বাসা ছিল, সেই পাখির বাসার ভিতরে আবার ডিম ছিল। খালি গাছ কাটা না, তারা পাখিকে হত্যা করেছে। পরিবেশকে রক্ষার জন্য যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে রক্ষা করে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে চাই। আপাতত যে গাছগুলো আছে সে গাছগুলোকে রক্ষা করে সবুজ কার্পেট করা হোক। বৃক্ষ সুরক্ষা আইনকে শক্তিশালী করার দাবি সচেতন মহলের। যারা ক্ষমতাশালী তাদের হাতের ইশারায়, চোখের ইশারায়, কলমের খোঁচায় তারা এই অপরাধগুলো করে থাকে। আমরা দেখতেছি পরিবেশগত যে অপরাধ, এটা চরম হারে বেড়েছে সারা বাংলাদেশে। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যদি গাছ কাটা হয় সেটাকে আমরা প্রতিরোধ করব। যে গাছগুলো কাটা হচ্ছে এই বিষয়ে আমরা মামলা বন্ধ করব, প্রয়োজনে আইনি লড়াই আমরা লড়ব। এই বিষয়ে জানতে জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
গত 6 জুন জেলা পরিষদ 5টি বড় গাছ বিক্রির দরপত্র আহ্বান করে। 1,71,000 টাকায় গাছগুলো মেসেস মেঘনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কিনে নেয়। 11 জুন প্রতিষ্ঠানটিকে গাছ কাটার কার্যাদেশ দিয়ে 7 দিনের মধ্যে গাছগুলো কেটে নিতে বলা হয়। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। 2023-24 শিক্ষাবর্ষে ভর্তির আগেই ডোপ টেস্টের বাধ্যবাধকতার সিদ্ধান্ত থেকে কার্যত সরে এলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 30 জুন ক্লাস শুরু করতে টেস্ট ছাড়াই শেষ হয়েছে ভর্তি কার্যক্রম। তবে পরিস্থিতি বিবেচনায় সময় পেছানো হলেও ছাড় পাচ্ছেন না শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নিজ নিজ বিভাগের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার আগেই হবে ডোপ টেস্ট। তারিফ রহমানের রিপোর্ট। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের ডোপ টেস্টের পরিকল্পনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাদক বিরোধী অবস্থান স্পষ্ট করে গত 5 মে ডিস কমিটির সভায় 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় চূড়ান্ত ভর্তির আগেই ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। শুরুতে পুরো প্রক্রিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। তবে ইতোমধ্যেই শেষ হয়েছে নতুন বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, যাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 30 জুন। চূড়ান্ত ভর্তির আগেই ডোপ টেস্টের কথা থাকলেও সে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। মূলত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে প্রক্রিয়া সংশোধন করা হয়েছে বলে দাবি ছাত্র উপদেষ্টার। একটা ছেলে ভর্তি হতে না পারলে পজিটিভ হলে সে অন্য কোথাও হয়তো ভর্তি হওয়ার সুযোগ নাও পেতে পারে, তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হতে পারে। এসব বিবেচনায় এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অবশ্য ডোপ টেস্ট কার্যক্রম থেকে পুরোপুরি সরে আসেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 23 মে অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় এ নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি জানিয়েছে ভর্তির বদলে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় ফর্ম পূরণের আগেই শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যে আমাদের কেন্দ্র আছে ওইখানে তাদের ডোপ টেস্ট হবে এবং এতে যদি কেউ পজিটিভ হয় তখন তার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে। সরকারের পরিপত্র অনুযায়ী ডোপ টেস্ট অ্যালকোহল, অ্যামফেটামিন ও অপয়েড সহ 5 ধরনের মাদকদ্রব্য পরীক্ষা হবে। এর অংশ হিসাবে তালিকাভুক্ত শিক্ষার্থীদের রক্ত কিংবা ইউরিনের নমুনা পরীক্ষার পর চবি প্রশাসনের কাছে ফলাফল হস্তান্তর করবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা যাবে সুইজারল্যান্ডে। সপ্তাহে 7টি যাত্রীবাহী ও 7টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে উভয় দেশের 5টি এয়ারলাইন্স। 2009 সালে অনুস্বাক্ষরিত চুক্তিটি চূড়ান্ত রূপ পেয়েছে। বাংলাদেশ থেকে এবার সরাসরি সুইজারল্যান্ডের আকাশে ডানা মেলবে দেশীয় এয়ারলাইন্সগুলো। চলতি মাসের শুরুতে এ বিষয়ে সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশ সরকার ও সুইস ফেডারেল কাউন্সিল এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের ফলে ইতালির পর ইউরোপের আরও একটি নতুন দেশের সাথে বাংলাদেশের সরাসরি বিমান চলাচলের দ্বার উন্মোচিত হলো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান এবং সুইস ফেডারেল অফিস অফ সিভিল এভিয়েশন ফোকা এর ডিরেক্টর জেনারেল ক্রিশ্চিয়ান হেগনার এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া 7 জুন বেলজিয়ামে ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষর হয়। বেবিচক জানায় সুইজারল্যান্ডের পক্ষ থেকে সুইস এয়ার ইন্টারন্যাশনাল ও অ্যাডেল উইস এয়ার এজি এবং বাংলাদেশের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ার ও নভোএয়ারকে দুই দেশের মধ্যে পরিষেবা দেওয়ার জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। চুক্তি অনুযায়ী দুই দেশের মনোনীত বিমান সংস্থাগুলো সপ্তাহে 7টি যাত্রীবাহী ও 7টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে। এছাড়া চুক্তিতে মনোনীত দুই দেশের বিমান সংস্থাগুলো যাতে নিজেদের ও তৃতীয় কোনো দেশের বিমান সংস্থার সাথে কোড শেয়ারের মাধ্যমে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে পারে সে সুযোগও রাখা হয়েছে। এর আগে 2009 সালের 16 সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে প্রথম চুক্তিটি অনুস্বাক্ষরিত হয়েছিল। দুপক্ষের প্রক্রিয়া সম্পূর্ণ শেষে 6 জুন চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনায় নিরাপত্তা মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA কে অনুরোধই করেনি বাংলাদেশ সিভিল এভিয়েশন। যদিও বাংলাদেশের সর্বোচ্চ আন্তর্জাতিক নিরাপত্তায় মান নিশ্চিতে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফর শেষে FAA কর্তৃপক্ষ জানায় ক্যাটাগরি 1 রেটিং অর্জন না করলে সম্ভব নয় ফ্লাইট পরিচালনা।
দীর্ঘ 17 বছর পর 2023 সালে আবারও নিউ ইয়র্কে সরাসরি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয় বাংলাদেশ বিমান। নানা কথা আর আশা দেখালেও বাস্তবতায় তা এগোয়নি। বাংলাদেশ বিমান আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চোখের কাঁদা ছোঁড়াছুড়িতেই বছর পেরিয়ে 2024। এর মধ্যে নতুন করে আগুনে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর বাংলাদেশ সফর। চলতি মাসের 9 থেকে 12 জুন বাংলাদেশের সফরে আসেন FAA এর দক্ষিণ এশিয়ার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ অ্যাটাশ ড্যানিয়েল জ্যাকব। এ সময় তিনি সাক্ষাৎ করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। 4 দিনের সফর শেষে ড্যানিয়েল জ্যাকব বেবিচকের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফ করে যান মার্কিন দূতাবাসকে। পরে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাস। সেখানে বলা হয়, বাংলাদেশকে ক্যাটাগরি 1 নিরাপত্তা রেটিং অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রের FAA এর ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট IASA বা আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে। কিন্তু বাংলাদেশ এখনও এ বিষয়ে FAA কে অনুরোধই করেনি। বেবিচকের ক্যাটাগরি 1 রেটিং অর্জনই শেষ নয়। পরের ধাপে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন TSA পরিদর্শন শেষে করবে মূল্যায়ন, যা নিশ্চিত করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইটের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত পূরণ করেছে। এর আগে 2006 সালে লোকসানি রুট হিসেবে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশ বিমান। এরপর থেকে নিরাপত্তা ক্যাটাগরিতেও পিছিয়ে পড়তে থাকে বেবিচক। তবে মান উন্নয়নে গত কয়েক বছর ধরে FAA এবং TSA কর্তৃপক্ষ বেবিচক ও বিমানকে আন্তর্জাতিক মানের নিরাপত্তা অর্জনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে বিভিন্ন বিমানবন্দর স্ক্রিনিং সরঞ্জাম সরবরাহ করছে এবং বাংলাদেশি বিমান কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি শুরুতে যাচ্ছি সালেহীর কাছে। স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তিস্তা এক্সপ্রেস, যেটি সকাল 7:30 ময়মনসিংহের তারাকান্দির উদ্দেশ্যে এখান থেকে যাত্রা করার কথা রয়েছে। ট্রেনটি ইতোমধ্যেই এসে কমলাপুরের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং সেটির যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তা সম্পন্ন হয়েছে। সুতরাং ট্রেনটি যথাসময়ে এখান থেকে যাত্রা করবে বলে স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তার আগে সকালবেলায় ভোর 6টায় এখান থেকে ছেড়ে গেছে উত্তরবঙ্গের অন্যতম জেলা রাজশাহীর অন্যতম একটি ট্রেন ধূমকেতু এক্সপ্রেস, সেটিও সকাল 6টায় সঠিক সময় এখান থেকে ছেড়ে গেছে। একইভাবে সিলেটের ট্রেন পারাবাতও ছেড়ে গেছে। অর্থাৎ ঈদ যাত্রার আজকের দিনেও বলা চলে যে কমলাপুর থেকে যে কয়টি ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গেছে তার সব কয়টি নির্দিষ্ট সময়ে শিডিউল মেনে এখান থেকে ছেড়ে গেছে, যে কারণে প্রতিটি ট্রেনে আসলে উপচে পড়া ভিড় গাদাগাদি থাকলেও বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে এই ধরনের পরিস্থিতি হলেও যাত্রীরা খানিকটা স্বস্তির কথা জানিয়েছে যে অন্তত এবার শিডিউল বিপর্যয় নেই, যে কারণে ঘন্টার পর ঘন্টা প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হচ্ছে না, অথবা যে ভ্যাপসা গরম সেই গরমের মধ্যে আসলে ট্রেনের মধ্যে বসে যাত্রীদেরকে সেই আগের মতো অপেক্ষা করতে হচ্ছে না। সেই কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি কমেছে, এতে যাত্রীদের স্বস্তির কথা তারা কিছুটা বলছেন। পাশাপাশি প্রতিটা ট্রেন সঠিক সময়ে ছেড়ে যাওয়ায় তারা এই ট্রেনের যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রাকে তারা বলছেন যে অনেকটাই স্বাচ্ছন্দ্যময় হচ্ছে। আজকে যদি বলি, আজকে মোট 43টি আন্তনগর ট্রেন সহ লোকাল মেল কমিউটার মিলিয়ে মোট 69টি ট্রেন এখান থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। সেই 69টি ট্রেনে মোট 1,30,000 থেকে 1,50,000 লোক ঢাকা ছাড়তে পারবে। রেলের অন্তত স্ট্যান্ডিং টিকিট সহ 1,50,000 লোককে আজকে পরিবহনের সক্ষমতা রয়েছে। রেলের পরিবহন বিভাগ থেকে আসলে সেটাই জানানো হয়েছে। গত কয়েকদিনের মতো আজকেও উত্তরবঙ্গের ট্রেনগুলোতে আমরা সব থেকে ভিড় লক্ষ্য করছি। তুলনামূলকভাবে পূর্বাঞ্চলের যে ট্রেন সিলেট বা চট্টগ্রামের ট্রেনের ভিড় কিছুটা কম। অর্থাৎ যাত্রীরা বলছেন যে তারা অনেকটা বেশ স্বাচ্ছন্দ্যেই তারা গন্তব্যে বাড়ির পান যেতে পারছেন এবং এখানে সকাল থেকে আমরা যে কয়েকটি ট্রেন আজকেও ছেড়ে দিতে দেখেছি তার সবকটি আসলে সঠিক সময় এখান থেকে ছেড়ে যাওয়ার কারণে যাত্রীদের মধ্যে অনেকটা স্বস্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বলা চলে যে এখন বেশ কিছু পদক্ষেপের কারণে, যেমন যদি বলা যায় যে কমলাপুর রেল স্টেশনে প্রবেশ মুখ থেকে শুরু করে অনেকগুলো প্রবেশ পয়েন্ট রাখা হয়েছে এবং
প্রতিটি জায়গায় আসলে ব্যাপক পরিমাণে চেকিং চলছে, অন্তত 5 স্তরের চেকিং, অর্থাৎ কোনোভাবেই টিকিট ছাড়া যাত্রীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আপনি জানেন যে এবার বেশ কিছু ট্রেন বিভিন্ন জায়গায় বিশেষ করে বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যাচ্ছে অথবা আসার পথে সেগুলো কোথাও থামছে না। এই নানাবিধ কারণে কিন্তু এখানে কমলাপুর রেল স্টেশনে এখন পর্যন্ত স্বস্তির যাত্রা বলছেন রেলযাত্রীরা, এবং তারা বলছেন যদি কমলাপুর থেকে এই ধরনের যাত্রা গন্তব্যের শেষ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে আজকের দিনটিও রেলযাত্রীদের জন্য অনেকটা আরামদায়ক হবে। আসার কথা হচ্ছে যেহেতু শিডিউল বিপর্যয় নেই, সুতরাং খানিকটা ভিড় এবং ভোগান্তিকে যাত্রীরা হাসি মুখে মেনে নিচ্ছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব সিরাজগঞ্জে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। রিঙ্কু, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, কিন্তু এবার যেটি আমরা দেখছি যে সড়ক পথে উত্তর বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের যে সকল মানুষ এই পথে চলাচল করছে তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে এই যে স্বাভাবিক গতিতে কিন্তু এই পথে চলাচল করছে। কারণ আমরা যেটি অন্যান্যবার যেটি দেখি যে যানজটে বলে যে ভোগান্তির চিরচেনা যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু এবার নেই। অনেকটা ফাঁকা মহাসড়কে এই বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে 24টি জেলার যানবাহন চলাচল করে তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে চলাচল করছে। যাত্রীরা যেটি বলছিলেন যে এই যে যানজট না থাকায় তারা স্বাভাবিক গতিতে আসলে স্বস্তি নিয়ে সময় মতো আসলে ঘরে ফিরতে পারছে। তবে গত দুদিনের তুলনায় আজকে কিন্তু আমরা যেটি দেখছি যে যানবাহনের সংখ্যা অনেকটাই বেড়েছে। যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা অসংখ্য ব্যক্তিগত যানবাহনে করে মানুষ যেতে দেখেছি, সেই সাথে খোলা ট্রাকে করে কিন্তু আসলে অনেকে যাচ্ছে, মোটর সাইকেলে অনেকেই আমরা যেতে দেখেছি। তো এক কথায় বলা যায় যে এবারের উত্তরের ঈদ যাত্রা কিন্তু অনেকটা আরামদায়ক এবং স্বস্তিদায়ক হচ্ছে। এদিকে পুলিশ সুপারের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এবার কিন্তু মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু প্রায় 8 শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে। তো একটি শৃঙ্খলার মধ্য দিয়ে আসলে এবার ঈদ যাত্রা হচ্ছে। আমরা যেটি দেখছি যে ভোর থেকেই ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ গ্রামে যে সকল যানবাহন আছে সেই সংখ্যাগুলো কিন্তু আসলে বেলা যত বাড়ছে আসলে ততই আসলে বাড়ছে, এবং গত দুদিনের তুলনায় সেই সংখ্যাটি কিন্তু আজকে অনেকটাই বেশি। বিশেষ করে বঙ্গবন্ধু সেতু হয়ে হাটিকুমুর মোড় পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কে যে আমরা যেটি দেখি যে অতিরিক্ত যানবাহনের চাপে যে অনেকটা যানবাহনের যানজট বা ধীর গতিতে চলাচল করতে হয়, এবার কিন্তু অনেক সেটা নেই। চালকরা যেটি বলছে যে মহাসড়কে অতিরিক্ত যানবাহন থাকলেও কিন্তু আসলে কোনো যানজট না থাকায় তারা অনেকটা স্বাভাবিক গতিতেই আসলে চলাচল করতে পারছে, সেই সাথে তারা নির্দিষ্ট সময়ে আসলে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে। তো সব মিলে বলা যায় যে উত্তরবঙ্গে মহাসড়ক হয়ে যারা আসলে ঈদ যাত্রায় বাড়ি ফিরছে তারা কিন্তু এবারে আসলে স্বস্তির কথা আসলে বারবার আমাদের বলছিলেন। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু যানজটের নিরসন এবং অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি মাওয়াতে, সেখানকার খবর জানাবেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আষাঢ়ের প্রথম ভোর থেকে কিন্তু ঈদে ঘরমুখো মানুষ পদ্মা সেতু অতিক্রম করে বাড়ির প্রাণে যাচ্ছে এবং সেই চাপটি কিন্তু ভোর থেকে রয়েছে, তবে গেলকারের চেয়েতে কিন্তু বেশি নয়। আপনারা জানেন যে ছুটির প্রথম দিন শুক্রবারে কিন্তু ঢল আরও বেশি ছিল এবং এই গেল 24 ঘন্টার যে পরিসংখ্যান সেখানে কিন্তু বলা হয়েছে যে 44,033টি যান কিন্তু এই পদ্মা সেতু অতিক্রম করেছে এবং সেখান থেকে কিন্তু টোল আদায় হয়েছে 4,80,30,000 টাকারও বেশি। এবং এই যে এই চাপ সামাল দেবার জন্য কিন্তু নানা রকম পরিকল্পনা করা হয়েছে। আপনারা লক্ষ্য করছেন মোটর বাইকের যে দীর্ঘ লাইন, এই লাইনটি অনেকটা দূর পর্যন্ত কিন্তু চলে গেছে এবং এই বাইকের জন্য কিন্তু গেলকার যে 2টি বুথ চালু করা হয়েছিল টোল বুথ, সেটি কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না। আজকে কিন্তু একটি বুথেই টোল আদায় করা হচ্ছে, আর বাকি যেই টোলগুলো রয়েছে সেই টোল বুথ দিয়ে কিন্তু অন্যান্য যানবাহনের টোল আদায় করা হচ্ছে। তবে এই আজকে কিন্তু বাস,
এবং প্রাইভেট কার ট্রাক অন্যান্য যানের চাপ কিন্তু অপেক্ষাকৃত কম এবং অনেকে কিন্তু যে এবার 5 দিনের ছুটি পেয়েছে, ছুটি পাওয়ার কারণে কিন্তু তারা বাড়ির পানে যাচ্ছে ধীরে ধীরে এবং বেশিরভাগ যারা যেতে ইচ্ছুক ছুটির পরে কিন্তু শুক্রবারের দিনটিকে কাজে লাগিয়েছেন আর এখন যারা যাচ্ছেন তারা অন্যান্য কাজ ছেড়ে কিন্তু ধীরে ধীরে যাচ্ছেন এবং এখানকার যারা দায়িত্বশীল তারা বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে বলছেন যে এই পদ্মা সেতু হবার পরে যে দৃশ্যটি দেখা গিয়েছে সেই অনুযায়ী কিন্তু এই ঈদের আগের দিন যানবাহন চলাচল কিন্তু আরো বেশি থাকবে। একই সঙ্গে কিন্তু এখানে যে ফেরি চলাচলের বিড়ম্বনা, সেই বিড়ম্বনা লাঘব হওয়ার পরে মাত্র 8 থেকে 9 মিনিটের যে বিশাল পদ্মা পাড়ি দিতে পারছে, এতে কিন্তু এই যে যারা পার হচ্ছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এখন তাদের সেই ফেরির বিড়ম্বনা কিন্তু আর পড়তে হচ্ছে না। সেই কারণে কিন্তু পদ্মা সেতু পাড়ি দিয়ে এখন বেশিরভাগ লোক ঘরের পানে যাচ্ছেন। তবে আমাদের যে পাটুরিয়া যেখানে ফেরিঘাট এখনো রয়েছে, সেই পাটুরিয়ার ফেরির খবর জানাবেন সহকর্মী ইসুফ আলী। ধন্যবাদ নাসিরউদ্দিন উজ্জ্বল। তো মানিকগঞ্জের যে অবস্থা রয়েছে এই সকাল এই সময়টা কিন্তু মানুষের ঢল পাটুরিয়া ঘাট এলাকাতে পড়তে শুরু করেছে। মাত্র একদিন বাকি রয়েছে পবিত্র ঈদের, আর ঈদকে কেন্দ্র করে মানুষ কিন্তু নারীর টানে তারা বাড়ি ফিরছে। আমরা ভোর থেকে এখানে রয়েছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘাটে নেই যানজট কিংবা ভোগান্তি, তবে মানুষ কিন্তু তার নারীর পানে ছুটছেন এবং তারা বলছেন স্বস্তি নিয়ে ঘাট পার হচ্ছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন সকালে মনোরম পরিবেশ, সুন্দর আবহাওয়া এবং ঘাট মহাসড়ক ফাঁকা থাকায় এ পর্যন্ত কিন্তু ভোগান্তি ছাড়া গন্তব্যে পৌঁছাতে পারছেন তারা। তাদের চোখে মুখে কিন্তু আনন্দের ছোঁয়া রয়েছে, যেহেতু প্রত্যেকটা ফেরিতে কিন্তু এইরকম একটা কানায় কানায় পূর্ণ হয়ে কিন্তু এখন পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের দিকে মানুষের যাচ্ছে। আমরা বিআইডব্লিউটিসির সাথে কথা বলেছি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পাওয়া স্রোতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এতে আগের তুলনায় 10 থেকে 12 মিনিট সময় বেশি লাগছে। যদিও ঘাটে যানবাহন এবং সংখ্যা কম রয়েছে, যাত্রীর সংখ্যা কিন্তু প্রচুর আমরা দেখতে পাচ্ছি। একদম ঢল পড়তে শুরু করেছে কয়েকদিনের তুলনায়। আমরা দেখছি পশু পাখি যে ট্রাক পাটুরিয়া ঘাট থেকে ঢাকার দিকে যায় সেগুলা কিন্তু খুবই কম রয়েছে। যানবাহন এবং যাত্রীর সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। 10টার পর থেকে আরো সংখ্যাটি বাড়বে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসন বলছে এই ঘাট এলাকা থেকে মানিকগঞ্জের 37 কিলোমিটার এলাকা জুড়ে সহস্রাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও কিন্তু জেলার যে প্রশাসক রয়েছে রেহেনা আক্তার, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে যে কমপক্ষে এই ঘাটকে নজরদারি বাড়ানো হয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজীঘাট রোডে কিন্তু এখন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা চাঞ্চল্যকর অবস্থা। এই নৌরোডে 2টি নৌরোডে 30টি ফেরি, 23টি ফেরি, 33টি লঞ্চ এবং 41টি স্পিডবোট দিয়ে এই ঈদ যাত্রা শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে ঈদের যাত্রার সর্বশেষ তথ্য। ঘরমুখী মানুষের ঈদ যাত্রার খবর জানতে আমরা প্রথমে যুক্ত হয়েছিলাম কমলাপুর রেল স্টেশনে এবং পরে সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জে। রাঙামাটির লংদুতে সেতুর 4 জোড়া পিলারের অর্ধেক কাজ ছাড়া কিছুই হয়নি দীর্ঘ 9 বছরে, অথচ 3 দফায় ব্যয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। এতে চরম ভোগান্তিতে 2 গ্রামের 10,000 বাসিন্দা। সেতুটি নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। সেতুর নামে দাঁড়িয়ে 4 জোড়া অসম্পূর্ণ পিলার, 9 বছর ধরে শুধু এটি দৃশ্যমান। রাঙামাটির লংগদু উপজেলা সদরের সঙ্গে ঝর্ণাটিলা ও হেডম্যানপাড়ার সড়ক যোগাযোগ স্থাপনের জন্য 2016 সালে সেতু নির্মাণ শুরু করে জেলা পরিষদ। এরপর 9 বছর কেটে গেলেও অর্ধেক 4 জোড়া পিলার ছাড়া কিছুই হয়নি। পাশেই পড়ে আছে কিছু নির্মাণ সামগ্রী, অথচ 3 দফায় ব্যয় হয়েছে 2,80,00,000 টাকা। এতে চরম ভোগান্তিতে 2 গ্রামের 10,000 বাসিন্দা। ক্লাস 8 এ পড়ি তখন কাজ শুরু হয়েছে, এখন আমি গ্রাজুয়েশন প্রায় 2nd ইয়ারে পড়তেছি, এখনো কাজ চলতেছে না। বাচ্চা থাকতেও
এই ব্রিজ দিয়ে হাঁটতে পারবো বা চলাচল করতে পারবো এরকম আশা করতে পারি না। সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে 2 গ্রামের বাসিন্দাদের। ছোট শিশুরা পার হচ্ছে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে। এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। বাচ্চা কাচ্চা নিয়ে পার হইতে অনেক কষ্ট হয়, ভয় লাগে নৌকা দিয়ে। আমাদের ছেলে মেয়ে স্কুল যেতে পারে না, বর্ষা মৌসুমে ঝড় বৃষ্টির কারণে জরুরি কোনো রোগী হলে আমরা নিয়ে যেতে পারি না হসপিটাল। একটা ব্রিজ হতে কত সময় লাগে, যে 7 বছরে মাত্র 3টা পিলার উঠছে। উপজেলায় আরো 5টি সেতু এবছর চলাচলের উপযোগী হলেও ঝর্ণার টিলা সেতুর জন্য অপেক্ষায় থাকতে হবে 2028 সাল পর্যন্ত। ভৌগোলিক অবস্থানগত কারণে কাজ করতে একটু বিঘ্ন সৃষ্টি হয়, যেহেতু পাহাড়ি ঢল থাকে। ব্রিজটা শেষ করতে আমাদের 2027-28 সাল পর্যন্ত সময় লাগবে। ঝর্ণা টিলার 140 মিটার এই সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 14 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। ঈদ ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা। ইতোমধ্যে অধিকাংশ হোটেল মোটেলের অগ্রিম বুকিং শেষ হয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ইতোমধ্যে পর্যটকদের বরণ করতে হোটেল মোটেল রিসোর্টগুলো সেজেছে নতুন সাজে। শেষ মুহূর্তে চলছে হোটেল মোটেল ধোয়া মোছার কাজ। পর্যটকদের অপেক্ষায় সমুদ্র সৈকত কুয়াকাটার হোটেল মোটেল ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপ ঘিরে জার্মানি এখন উৎসবের নগরী। বিশ্বের নানা প্রান্ত থেকে নিজ নিজ দলকে সমর্থন জোগাতে দেশটিতে পা রাখছেন ফুটবল প্রেমীরা। উদ্বোধনী ম্যাচে অ্যালিয়ান্স অ্যারেনায় রীতিমতো ঢল নামে জার্মান সমর্থকদের। ঘরের মাঠ আর তারকা খচিত স্কোয়াড নিয়ে শিরোপা জয়ে আত্মবিশ্বাসী তারা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। বর্ণাঢ্য আয়োজন ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জার্মানির মিউনিকের অ্যারেনা স্টেডিয়ামে আজ থেকে অর্থাৎ 14 জুন থেকে যাত্রা শুরু হলো ফুটবল বিশ্বের অন্যতম বড় উৎসব ইউরো ফুটবল কাপ 2024। ইউরোকাপ ফুটবলের 2024-এর এই আসরে মোট 6টি গ্রুপে 24টি দল অংশগ্রহণ করছে। জার্মানিতে এখন সাত সব। ইউরোপ তো বটেই, সারা বিশ্বের নানা প্রান্তের ফুটবল প্রেমীরা এখন ভিড় করবেন জার্মানির বিভিন্ন স্টেডিয়ামে। জার্মানির সর্বমোট 10টি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। তবে জার্মান ফুটবল প্রেমীদের আশা, চ্যাম্পিয়ন হবে জার্মানি। এই মুহূর্তে আমাদের জার্মানি দারুণ ছন্দে আছে। আশা করছি দুর্দান্ত ফুটবল খেলে আমরা কাপ জিতে নিব। জার্মানরা অতিথি পরায়ণ, আর অতিথিরা আমাদের দেশে নিরাপদ। আমাদের দেশই এবার চ্যাম্পিয়ন হবে। মুসিয়ালা ক্রুসের ওপর আমাদের অনেক আশা। দুজনই জার্মানির গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবারে আসরে জার্মানি সেরা, ফ্রান্স ইটালি দুই টিমই আছে, বাট উই সাপোর্ট জার্মানি। ইনশাল্লাহ এবারে আসলে জার্মানি চ্যাম্পিয়ন হবে। জার্মানির বিগত ম্যাচগুলোতে পারফরমেন্স অনেক ভালো, বিশেষ করে ফ্রান্সের সাথে জিতছে, তারপরে আপনার গত ম্যাচে গ্রিসের সাথে জিতছে। আমার দুজন খুবই প্রিয় খেলোয়াড়, একজন হচ্ছে থমাস মুলার, একজন হচ্ছে টনি ক্রুজ। আমি আশা করি এবার ওরা খুবই ভালো খেলবে। সম্প্রীতি, সহমর্মিতা আর মানবিকতার মধ্য দিয়ে উৎসবের সর্বজনীনতাই ফুটবলের বড় সৌন্দর্য। তাই এবারের ইউরোকাপ 2024-এর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে দেশই চ্যাম্পিয়ন হোক না কেন, সবশেষে ফুটবলেরই জয় হবে এমন প্রত্যাশা ফুটবল প্রেমীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ। ট্রেনে হুড়োহুড়ি, লঞ্চে গাদাগাদি, সড়ক পথে ধীরগতি, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। ঢাকার হাটে রাতভর জমজমাট কুরবানির পশু কেনাবেচা। বেশি দাম হাঁকার অভিযোগ। গরু প্রতি অদৃশ্য ভাড়া আদায়ের অভিযোগ ব্যাপারীদের। ব্যবস্থার আশ্বাস র্যাবের। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ। মিনায় রাতভর ইবাদত শেষে আরাফাতের ময়দানে যাচ্ছেন হাজিরা। সারাদিন অবস্থান করে খুতবা শুনবেন মুসল্লিরা। রাখাইনে সংঘাতের কারণে মিয়ানমারের জলপথ ব্যবহার করে সেন্ট মার্টিন যাওয়া আসা বন্ধ। গুজবে উত্তাল ফেসবুক। ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ ফয়সাল। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।